তো এই রেডিও অ্যাক্টিভ রে গুলো সেগুলি কিন্তু কোষকে ধ্বংস করতে পারে। এক্স-রে দিয়ে দেখা হলো যে ব্রেস্ট ক্যান্সার কমে গিয়েছে। পিয়ের কুরির গল্প আপনারা হয়তো শুনে থাকবেন যে উনি হাতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তার হাতে বেঁধে রেখেছিলেন, সেখানে আলসার হয়েছিল। ছোট, ছোট এইরকম আঙ্গুলের মতো লিফ, যে লিফগুলো আগে পিছে নড়াচড়া করে টিউমারের শেপ নিয়ে নেয়। এইটাতে যেমন মানে হাই ডোজ আমরা জানি যে রেডিয়েশন। কার্টিলেজ ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ। রেডিওথেরাপিও তো তাই করে। না, রেডিওথেরাপি তাই করে না। রেডিওথেরাপি উল্টো করে। আচ্ছা। আর বাইরের থেকে যেটাকে বলে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। মানে বাইরে থেকে দিয়ে পেশেন্ট শুয়ে আছে, তার শরীরে কিছু ঢোকানো হচ্ছে না। বাইরে থেকে রে গিয়ে মেরে দিচ্ছে। মানে মূলত আপনি ক্যান্সারের কথা আপনি বললেন। তো অন্য কোনো রোগের ক্ষেত্রে কি এটা ইউজ হয়? আজকের এপিসোডটি ভীষণ ইন্টারেস্টিং। আজকে আমরা কথা বলবো রেডিওথেরাপি নিয়ে। এতদিন আপনারা জেনে এসছেন যে রেডিওথেরাপি শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়। কিন্তু বিশ্বাস করুন, এই রেডিওথেরাপি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরো অনেকগুলো রোগে ব্যবহৃত হয়। আজকে আমরা পুরোটাই জানবো। এর ইতিহাসটাও জানবো যে কিভাবে রেডিওথেরাপি চিকিৎসার মধ্যে ঢুকে পড়ে, সেটাও আমরা জানবো। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট রেডিয়েশন অনকোলজিস্ট ডক্টর সায়ন পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। রেডিওথেরাপি, তো প্রথমেই বলি যে আমরা ছোটবেলায় ফিজিক্সে রেডিও অ্যাক্টিভ রাইট। বেশ কিছু মৌল রাইট। নিয়ে আমরা পড়েছি যার রাইট। রেডিয়েশন অনেক বেশি। তো এটা মানে চিকিৎসায় কিভাবে ঢুকে পড়লো এটা? হ্যাঁ, এটা ভীষণ ইন্টারেস্টিং। শুধু ইন্টারেস্টিং না, এটা একটা মস্ত বড় মাইল ফলক চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। তার কারণ ক্যান্সারের কিছু চিকিৎসা তেমন ছিল না। মানে শুধুমাত্র বড়, বড় অপারেশন করে সব অঙ্গ কেটে বাদ দিয়ে তাও ক্যান্সার রোগীকে বাঁচানো যেত না। এবারে রনজেন এক্স-রে আবিষ্কার করেন 1896 এ। পরেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আবিষ্কার হয়। মেরি কুরি, পিয়ের কুরি এনারা রেডিয়াম আবিষ্কার করেন এবং মানুষ লক্ষ্য করে, যেমন পিয়ের কুরির গল্প আপনারা হয়তো শুনে থাকবেন যে উনি হাতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তার হাতে বেঁধে রেখেছিলেন, সেখানে আলসার হয়েছিল। সেই দেখে উনি বুঝেছিলেন যে টিস্যুকে নষ্ট করার ক্ষমতা রয়েছে। এবং এই এক্স-রেও তাই, যে এক্স-রে যদি এক্সপোজার বেশি হয় তাহলে চামড়ার পরিবর্তন হয়। সেটা মানুষ খেয়াল করেছে যে অনেকক্ষণ ধরে এক্স-রে গেলে সেই জায়গাটা ঘা টাইপের হয়ে যায়। তো মানুষ বুঝতে পারে যে এই এক্স-রে বা রেডিও অ্যাক্টিভ রে, গামা রে, অ্যাকচুয়ালি গামা রের এক্স-রে মোটামুটি ফিজিক্সের প্রপার্টি একই। একটা ইলেকট্রন থেকে বেরোয়, আউটার ইলেকট্রন থেকে একটা নিউক্লিয়াস থেকে বেরোয়। তো এই রেডিও অ্যাক্টিভ রে গুলো সেগুলি কিন্তু আ কোষকে ধ্বংস করতে পারে। আচ্ছা। তখন যেমন দুটো থাকে, দুটো জিনিসই থাকে। আপনারা জানেন যে নিউক্লিয়ার বোমও রেডিও অ্যাক্টিভিটি থেকে এসেছে, তাই না? ধ্বংস করার ক্ষমতা রয়েছে। তো সব জিনিসই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে মানব কল্যাণের কাজে ব্যবহার হতে পারে। তখন ১৯১১ সালে একজন আমেরিকায় এমিল গ্রুবে বলে, হয়তো প্রোনাউন্সিয়েশন টা ভুল করছি, উনি ব্যবহার করলেন। কারণ 1896 এ এক্স-রে আবিষ্কার হলো। তার পরপরই এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো আবিষ্কার হলো এবং বেশি দিন কিন্তু হয়নি, খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হলো। আচ্ছা। এক্স-রে দিয়ে দেখা হলো যে ব্রেস্ট ক্যান্সার কমে গিয়েছে। আচ্ছা। তারপর থেকে এটা ব্যবহার শুরু হয়। ভিয়েনাতে, যেটা ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটির যে হসপিটালটা EKH, ওই সৌভাগ্যবশত ওই হসপিটালেই আমি আমার ফেলোশিপ করেছি। আচ্ছা। ভিয়েনাতে। ওখানে এটা ব্যবহার করা হয়। প্রবাবলি উনার নাম লিওপোল্ড বা এরকম কিছু একটা নাম। উনি ব্যবহার করেন। হেয়ার ইউনিভার্স বলে একটা জিনিস থাকে। ওটা কিন্তু ক্যান্সার নয়। মানে একটা প্যাচ মতো থাকে বাচ্চাদের জন্মানোর পরে পেছনে, তার মধ্যে অনেক চুল থাকে। সেটাতে দিয়ে দেখলেন যে ওইটা ঠিক হয়ে গেল। আচ্ছা। তো এইভাবে ধীরে, ধীরে রেডিয়েশনটা মেইনস্ট্রিম এ চলে আসে। সমস্যা ছিল যেটা, সেটা হলো যে এটা দেব কি করে? এমনভাবে দেব যে আমি, এটা তো ধ্বংস করে। এটা তাহলে তো আমার নরমাল নরমাল কোষও তো টিস্যু ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে করতে যায়। পারে। তো সেই লড়াইটাই চলছে। সেইটাই কিভাবে উন্নতি করা যায় সেটাই এতদিন ধরে চলছে এবং চলে গিয়ে আজ ২০২৬ এ আমরা বলতে পারি যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি। যেখানে আমাদের টেকনোলজি আমাদের হেল্প করেছে। কিভাবে করেছে আমি ধীরে, ধীরে বলব। আপনি জানেন সব দিকেই উন্নতি হয়েছে। একদমই। এটার ক্ষেত্রে একটা মানে সাংঘাতিক উন্নতি হয়েছে বিকজ অফ টেকনোলজি। সেটা কিভাবে এসেছে আমি ধীরে, ধীরে আপনাকে সেগুনি বলব। বেশ। তো এই যে রেডিও অ্যাক্টিভ যে
মানে হুম, মৌলগুলো হুম, আছে, এইগুলো নিয়ে যখন আপনারা কাজ করেন হুম। তখন আপনাদের কি কোনো রকম ক্ষতি হয় না? হ্যাঁ, এবারে এটা গুরুত্বপূর্ণ ক্ষতি একটা সময় প্রচুর হয়েছে। আচ্ছা। আ যখন আমরা এত রেডিয়েশন প্রোটেকশন জানতাম না, আমাদের কম্পিউটার ছিল না, রোবট ছিল না। হুম, আমাদের হাতে করতে হতো। আমি বোধহয় লাস্ট জেনারেশন আ স্টুডেন্টস টাটা মেমোরিয়াল হসপিটালে আমি থাকাকালীনই ওইটা বন্ধ হয়ে যায়। সেটা হলো ম্যানুয়াল আফটার লোডিং বলে। আমরা হাতে ধরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানুষের শরীরে মানে একটা ইয়ের মধ্যে ঢোকাতাম। হাতে ঠিক হাতে নয়, ধরে? ফরসেপ আচ্ছা, আচ্ছা। দিয়ে সে ধরে। যাই হোক সেটা তো সেটাতে হুম, খানিকটা হুম, এক্সপোজার হতো। কিন্তু এখন আর হয় না। তার হুম, কারণ এখন আমরা মানে রিমোট আ মেশিন পেয়েছি যেগুলো রিমোট আফটার লোডিং হয়। মানে জাস্ট আমরা বাইরে থেকে বাটন টিপেই করে দিতে পারি। আচ্ছা। এইবারে কিভাবে রেডিয়েশন দেবো হুম, যেটা আমি বলছিলাম, তার জন্য ভাবা হয়েছে যে এক্স-রে শরীরের বাইরে থেকে দেওয়া যায় বা গামা রে বাইরে থেকে হুম, দেওয়া হুম, যায়। দূরে একটা এক্স-রে হুম, সোর্স হুম, রাখা হলো, গামা রে রাখা হলো আর টিউমারটাকে টার্গেট করে ওটাকে জ্বালিয়ে দেওয়ার মানে ধ্বংস করে দেওয়ার হুম, চেষ্টা হলো। জ্বালিয়ে দেওয়ার কথাটা খুব হুম, খারাপ। হুম, এটা হুম, আমি বলতে চাইছি হুম। না। আরেকটা হলো যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো টিউমারের মধ্যে ঢুকিয়ে দাও। আচ্ছা, মানে তাহলে টিউমারের মধ্যে? টিউমারের মধ্যে আচ্ছা। ঢুকিয়ে দিলে পরে তারা ভেতর থেকে রেডিয়েশন দিয়ে টিউমারটা মেরে দেবে। তো কিভাবে ঢোকাবো? যেমন ধরুন যদি কোন ক্যাভিটি হয়, হুম, যেমন ধরুন জরায়ুর মুখের সার্ভিক্স এর হুম, ক্যান্সার। হুম, ওটা হুম। তো একটা ক্যাভিটি। ক্যাভিটি, রাইট? তার মধ্যে আমি একটা টিউব ঢুকিয়ে দিলাম। হুম, টিউবটার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ঢুকিয়ে দিলাম। আগে ডাইরেক্টলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিয়ামই ঢুকিয়ে দেওয়া হতো। আচ্ছা। তারপরে তো সেটা তো সাংঘাতিক হুম, এক্সপোজার হয়ে যেত যে হুম, ঢোকাতো। তারপরে একটা ইন্সট্রুমেন্ট ঢোকানো হলো। তার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সোর্সটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। যেটা আমি বললাম ম্যানুয়াল আফটার হুম, লোডিং। হুম, বা নিডল দেওয়া হলো। কতগুলো নিডল ঢুকিয়ে দেওয়া হলো। ধরুন হুম, আমার ক্যাভিটি নেই। হুম, একটা সারকোমা হয়েছে হুম, থাইতে। হুম, আমি কতগুলো নিডল ঢুকিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ সোর্স পাস করালাম। ও ওখানে থাকলো। তাই দিয়ে ও রেডিয়েশন দিয়ে টিউমারটা মেরে দিল। প্রস্টেটের মধ্যে হুম। আমি আয়োডিন, রেডিও অ্যাক্টিভ আয়োডিন ছোট, ছোট সিডস প্রস্টেটের মধ্যে ইমপ্লান্ট করে দিলাম। আচ্ছা। সেটা কিন্তু এখনো হয়। এবং সেটার আমার এক্সপেরিয়েন্স আছে। মুম্বাইয়ের হিন্দুজা হসপিটালে কাজ করার সময় আমি হুম, সেটা করেছি। যদিও খুব কম মানুষের হুম, হয় এখন। তার কারণ আমাদের ভালো এক্সটার্নাল হুম, হুম, থেরাপি এসেছে। তো ভেতরে ঢুকিয়ে দিলাম। হুম। বা ধরুন খাদ্যনালীতে হয়েছে। একটা টিউব ঢুকিয়ে দিলাম খাদ্যনালীতে। তার মধ্যে দিয়ে রেডিও অ্যাক্টিভ সোর্স ঢুকিয়ে দিলাম। এইটাকে বলে ব্র্যাকিথেরাপি। আচ্ছা। মানে সোর্সটাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাকে একেবারে টিউমারের মধ্যে ঢুকিয়ে দেওয়া। বাইরে থেকে না দিয়ে ভেতরে। ভেতরে। হুম, আর বাইরের থেকে যেটাকে বলে এক্সটার্নাল বিম হুম, হুম, রেডিওথেরাপি। হুম, মানে বাইরে থেকে দিয়ে পেশেন্ট হুম, শুয়ে আছে, তার শরীরে কিছু ঢোকানো হচ্ছে না। বাইরে থেকে রিয়ে হুম, গিয়ে হুম, মেরে দিচ্ছে। obviously আপনারা বুঝতে পারছেন হুম, যে বাইরে থেকে যদি রিয়ে যায় তাহলে রোগীর সমস্যা তো কম হুম, হয়। রোগী তো শুয়ে হুম, থাকে। হুম, তাকে কিছু হুম, নিডল ঢোকাতে হচ্ছে না, কিছু হুম, হুম, করতে হচ্ছে না। প্লাস এই যে নিডল ঢোকানো, হুম, এই যে হুম, ক্যাভিটির হুম, মধ্যে টিউব ঢোকানো, এগুলোর জন্য স্কিল লাগে। এগুলো হুম, ছোট, ছোট অপারেশন। স্কিল অ্যাকোয়ার করতে হয়। তো এইবারে কি হলো গিয়ে, এতদিন কি ছিল যে আমাদের কাছে খালি এক্স-রে ছিল। হুম, এক্স-রেতে আমরা একটা আইডিয়া করতাম। হুম, ধরুন কারো সার্ভিক্স এ ক্যান্সার হয়েছে, হুম, জরায়ুর মুখ সেটা কোথায় আছে? পেলভিসে হুম, আছে। তো তাতে পেলভিস মানে ওই কোমরের পোরশনটা। তো আমরা এক্স-রেতে বোন গুলো দেখতে পেতাম। দেখে একটা গু ৪ কোণা একটা ফিল বানিয়ে দিতাম হুম, রেক্টাঙ্গুলার যে আর হুম। ওইটার মধ্যেই থাকবে কোথাও। করে এবার পুরো জায়গাটাকে আমরা রেডিয়েশন দিয়ে দিতাম। আচ্ছা। এটা ছিল আমাদের কাছে এক্স-রে ছিল। হুম, কম্পিউটার ছিল হুম, না। হুম, ম্যানুয়াল ডোজ হুম, ক্যালকুলেশন ছিল। শুনলে আমার হুম, মনে হবে হুম, এ কি আমি হুম, বোধহয় হুম। বুঝি সেই ব্রিটিশ মানে আমলের কথা বলছি। অ্যাকচুয়ালি প্রিমিটিভ নয়। এজের। প্রিমিটিভ এর কথা বলছি না কিন্তু। হুম, এটা আমার হুম। স্টুডেন্ট টাইমেও আমি করেছি। আচ্ছা, মানে ইভেন এখনো কিছু, কিছু জায়গায় করা হয়। একদম আচ্ছা। অবসোলিট হয়ে যায়নি। হ্যাঁ, অনেক গভর্নমেন্ট হসপিটালে আচ্ছা, কোবাল মেশিন দিয়ে এইভাবে করা হয়। আচ্ছা। ডোজটা ক্যালকুলেট করা হয় ম্যানুয়ালি হিসেব করে, করে হাতে অঙ্ক হুম, কষে হুম, হুম। করতে হয় সেই ডোজটা। তাতে কি হয় পুরো জায়গাটা সমান রেডিয়েশন পেয়ে গেল। মানে সার্ভিস তো যেখানে পেলই, দরকার সেখানে তো পেলোই, যেখানে দরকার নেই সেখানেও সেখানেও পুরো পেল। রেডিয়েশন পেয়ে গেল। এইবারে মানুষ ভাবছে যে এটাকে এটা ঠিক হুম, হচ্ছে না। তার জন্য আমি বেশি ডোজ দিতে পারছি না। আমার যে ডোজ দিলে ক্যান্সারটা মরে যাবে সেটা যেতেই পারছি না। কেননা নরমাল স্ট্রাকচার গুলো তো তার আগে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে। তো মানুষ চেষ্টা করছে কি হুম, করে হুম, করা যায়। আগে বিভিন্ন ধরনের ডিভাইস বানাতাম হুম, আমরা, ব্লক বানাতাম। এটাকে ব্লক করলাম, ওটাকে ব্লক করলাম। অনেকটাই আন্দাজে ব্লক করা হতো। বোঝা যেত না। কেননা দেখার উপায় হুম, ছিল হুম, না। হুম, ছিল তো খালি এক্স-রে। হুম। তারপরে আল্ট্রাসাউন্ড এলো। সেটা খানিকটা ব্যবহার হলো। চেঞ্জ হয়ে গেল সিটি স্ক্যান আসার পরে। আচ্ছা। সিটি স্ক্যান আসার পরে আমরা শরীরের ভেতরের অংশগুলো দেখতে পাই। যে হ্যাঁ, এইটা সার্ভিক্স, এটা কত এটা, সাল এটা স্যার?
সিটি স্ক্যান এসেছে ধরুন এই লেট 80s 90s এ, এক্সাক্ট আচ্ছা। সালটা আমার মনে নেই, ওই সময়টা এসেছে। আমাদের দেশে আরেকটু আরো পরে এসে আরেকটু পরে এসেছে। স্বাভাবিক আমরা একটু 80s লেট 80s হ্যাঁ, ওই সময় হ্যাঁ, এসেছে। আল্ট্রাসাউন্ড তার হুম, কিছুটা আগে এসেছে। এবারে সেটা তো দেখলাম, হুম, জিনিসটা দেখে টেখে আমি বুঝলাম সব। কিন্তু ওই যে ক্যালকুলেট মানে আমি ওটাকে কনফার্ম করব কি হুম, করে? আমার যে এক্সটার্নাল বিমটা যে যাচ্ছে, একটা 4 কোণা হুম, বিম যাচ্ছে, ওটাকে আমি টিউমারের মতো করে শেপ দেব কি করে? সেটা ছিল না। এইবারে সব চেঞ্জ হয়ে গেল। তো যেমনভাবে চেঞ্জ হয়ে গেল, যেমন ল্যান্ডলাইন থেকে মোবাইল এসে গেল বা পোস্টাল হুম, চিঠি থেকে ইমেইল এসে গেল। হুম, কিভাবে এলো? কম্পিউটার এসে যায়। তো কম্পিউটার এসে গেল। এবার কম্পিউটার জটিল, জটিল হিসেব সেগুলো করে দিল। আমরা মাল্টি লিফ কলিমেটার আবিষ্কার হলো। মানে ছোট, 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 ছোট তার এই জিহ্বার মতো ছোট, 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 ছোট লিফ। আচ্ছা, ছোট, ছোট এইরকম আঙ্গুলের মতো লিফ, যে লিফগুলো আগে পিছে নড়াচড়া করে টিউমারের শেপ নিয়ে নেয়। আচ্ছা, সেটা এবং তার জটিল হিসেব কম্পিউটার করে দিল। এবার টিউমারের শেপ তো নিয়ে নিল। হুম, আমরা সিটি স্ক্যানে দেখতে পেলাম টিউমারটা। হুম, তো সেটা কম্পিউটারে আমরা ছবি আঁকলাম একদম 3 ডাইমেনশনাল হুম, পুরো। হুম, সবকটা স্লাইসে ছবি আঁকলাম হুম, ৩০০-৪০০ স্লাইসে। হুম, ছবি এঁকে আমি ইউটেরাস আঁকলাম, সার্ভিক্স আঁকলাম, ইউরিনারি ব্লাডার আঁকলাম, রেকটাম আঁকলাম, ফিমার আঁকলাম। সবকিছু আশপাশে যা আছে ইন্টেস্টাইন সব আঁকলাম। এঁকে আমি কম্পিউটারকে বললাম যে, "তুমি এমনি করে প্ল্যান করো যে আমার এমএলসি মাল্টিলিপ কলিমেটার নড়াচড়া করে এমন হবে যে শুধু টিউমারটা পাবে ডোজ, বাকিগুলো পাবে না।" আচ্ছা। এবং এই জটিল ক্যালকুলেশনটা কম্পিউটার করে দিল। যেটা আগে ম্যানুয়ালি করতে হতো অসম্ভব ছিল। এবং এই বিমটাকে কন্ট্রোল করা যেত না যে কন্ট্রোল করা হুম, যেত না। ওই এমএলসিও ছিল না, হুম, কন্ট্রোল করা যেত না। হুম, বিমটা ওই ৪ হুম, কোণায় বিম হুম, আসতো। হুম, তো এই দুটো উন্নতি হলো। হুম, ওই ম্যানুয়াল ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। হুম, কম্পিউটার যেটা হুম, করে হুম, দেয় হুম, এটা হুম, অসম্ভব। এই যে হাজার রকম, লাখ রকম পারমুটেশন কম্বিনেশন হতে পারে হুম, হুম, এবং সেটা জটিল হিসেব কম্পিউটার আপনাকে মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। এবং এআইও এসেছে এখন। হুম, তো দিয়ে দিচ্ছে। সেটা আপনি কি করে করবেন? সেটা ম্যানুয়ালি করা সম্ভব নয়। এই জটিল ক্যালকুলেশন এর ফলে ধীরে, ধীরে কনফর্মাল থেকে আরো কনফর্মাল থেকে আরো কনফর্মাল, আরো প্রিসিশন আমরা মেশিন উন্নত হচ্ছে। ধীরে, ধীরে আরো সূক্ষ্ম, আরো হুম। সূক্ষ্ম, আরো সূক্ষ্ম এরকম করে এখন একদম টার্গেটেড করা যায়। মানে যেটাকে আমরা আমার যতটুকু দরকার ঠিক ততটুকু। সেই জায়গায় আমরা দিতে একদম ছোট্ট একটা হুম, 2-3 মিলিমিটার এরিয়াতে আমি ভেরি হাই ডোজ দিতে পারি এবং তার পাশের এরিয়াটাকে বাঁচিয়ে দিতে পারি সম্পূর্ণ। এটা আমার পক্ষে সম্ভব। স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি, যেগুলি আগে অসম্ভব ছিল। মানে মাথার মধ্যে ছোট্ট টিউমার হুম, রয়েছে, একদম টার্গেট করে ওই টিউমারটাকে ডেস্ট্রয় করো এবং ব্রেইনটাকে বাঁচিয়ে। লাং এর মধ্যে টিউমার রয়েছে, সেই টিউমারটা ডেস্ট্রয় করো, নরমাল লাং, হার্ট সব বাঁচিয়ে। প্রস্টেটের মধ্যে করো, ব্লাডার, রেকটাম বাঁচিয়ে। লিভার করো, নরমাল লিভার বাঁচিয়ে। স্পাইনাল কর্ডে করো, স্পাইনাল কর্ডটাকে বাঁচিয়ে শুধু ভার্টিব্রাটাকে রেডিয়েশন, ভার্টিব্রা মেটাস্ট্যাসিস এ আমরা দিই। তো সাংঘাতিক উন্নতি হয়েছে এবং তার ফলে আমরা এক তো বেশি ডোজ দিতে পারছি, যে ডোজ দিলে টিউমার মরে যাবে। আগে তো দিতেই পারতাম না। এবং সাইড এফেক্টস গুলো সাংঘাতিকভাবে কমে গিয়েছে। হেলথি সেলস গুলো আর এফেক্টেড হচ্ছে না। এফেক্টেড হচ্ছে না। সেজন্য সাইড ইফেক্টস নেই। সাইড ইফেক্টস কমে গিয়েছে। আর ডোজ বেশি দিতে পারছি টার্গেট করে। সেই ডোজে টিউমার মরে যাচ্ছে। আগে তো প্রস্টেটে আমরা ডোজ দেওয়া তো খুবই ডিফিকাল্ট ছিল। খুব হাই ডোজ দেওয়া। এখন তো কোনো ব্যাপারই না। এখন ৫ টা ট্রিটমেন্টে আমরা ভেরি হাই ডোজ প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি, যেটা আজ থেকে ধরুন ১৫ বছর আগেও কল্পনা করা ডিফিকাল্ট ছিল। এবং এই উন্নতিটা কিন্তু র‍্যাপিড উন্নতি হয়েছে। এইটা অনেকে বোঝে না। বুঝলেন? এটা অনেকে বোঝে না। অনেকেই ভাবে যে এই দিয়ে দাও গিয়ে রেডিয়েশন। অপারেশন করে দিয়েছি, রেডিয়েশন দিয়ে দাও। মানে অ্যাজ ইফ এটা একটা হুম। মানে ধরুন এইখানে গিয়ে একটুখানি তুমি না, না ফিজিওথেরাপি মুড়ি নিয়ে নাও। কেনার মতন হ্যাঁ, বিষয়টা নয়। ওরকম যে নয়। যাও একটা ঝালমুড়ি কিনে নিয়ে আসো একদম মানে নয়। দুটো ব্যাপারটা নেই। কমপ্লিটলি হুম, হুম, ডিফারেন্ট। একটা ভালো রেডিয়েশন উইথ গুড টেকনিক, আরেকটা আগেকার প্রিমিটিভ রেডিয়েশন। obviously শুধু টেকনিক নয়, স্কিলটাও দরকার। একদমই তাই। মানে মেশিন তো ইম্পোর্টেন্ট, হুম, বাট ম্যান বিহাইন্ড দ্য ম্যান বা পারসন বলবো, ম্যান নয়। আমাদের হুম, আমাদের ব্রাঞ্চে মানে মহিলাদেরই হুম, প্রাধান্য হুম, বেশি এবং ইকুয়ালি তারা স্কিলড এবং পারসন বিহাইন্ড দ্য মেশিন ইজ মাচ মোর ইম্পোর্টেন্ট। তো কি আপনার চিকিৎসা করছেন, কোন ডাক্তারবাবু করছেন। কেননা অপারেশনের মতোই এই যে পুরো প্রসেসটা আগে কি ছিল? আগে ডাক্তারের ইনভলভমেন্ট ছিল, খালি দেখিয়ে দেওয়া। এই যে এই হুম, হুম, জায়গাটাতে আমার
মনে হচ্ছে অর্গানটা আছে, হুম, এবার এটাকে চারদিকে মার্জিন নিয়ে ক্যালকুলেট করে দাও। এর মধ্যে বিশাল কিছু হুম, স্কিলের ব্যাপার ছিল না। অ্যানাটমির জ্ঞান হুম, দরকার, ক্যান্সারের জ্ঞান হুম, দরকার, ডিটেকশন আলাদা, কিন্তু রেডিয়েশন ট্রিটমেন্টটা বলছি হুম, যে আমাকে এখানে ট্রিট করতে হবে গালে, পুরো জায়গাটা আমি দাগ দিয়ে দিলাম হুম, মার্কার দিয়ে, হুম, এর দিয়ে দাও এখানটা এতটা, কতটা দিতে হবে ওইটা একটু পড়ে নিলেই হলো। এখন লাগছে স্কিল। এখন ছবি আঁকতে হচ্ছে কম্পিউটারে এবং ছবি এঁকে বলে দিতে হচ্ছে এইটা এই স্ট্রাকচার, এটা এই স্ট্রাকচার। ভালো একটা ইমেজিং এর নলেজ হুম, এবং তার স্কিল, তার ডোজ কতটা দিতে পারবো, কোনটাকে কত দিতে হবে, সূক্ষ্ম স্ট্রাকচার, নার্ভ গুলোকে ট্র্যাক করা, এগুলো সব আমরা করছি। এখন প্রচুর স্কিল লাগছে। কাজেই স্কিলটা খুব ইম্পোর্টেন্ট। মেশিনও ইম্পোর্টেন্ট, স্কিলও ইম্পোর্টেন্ট। তো মেশিন অ্যান্ড দ্য পারসন বিহাইন্ড দ্য মেশিন বোথ আর ইম্পোর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। মেশিনটাও ইম্পোর্টেন্ট এবং হুম, এর পেছনে এর সঙ্গে বা এর পেছনে যারা থাকেন হুম, তারাও তো ইম্পোর্টেন্ট। হুম, কিন্তু এই যে উন্নত মেশিনের হুম, কথা আপনি বলছেন, হুম। এটা তো সব জায়গায় নেই। মনে হয় সব এভেইলেবল নেই। জায়গায় এভেইলেবল নেই। অ্যা তবে দ্রুত চেঞ্জ হচ্ছে। হুম, সরকারি, বেসরকারি সব জায়গাতেই এখন দ্রুত চেঞ্জ হচ্ছে। একটু আমি বলব অন্যান্য দেশের চাইতে হয়তো একটু পিছিয়ে ছিলাম উন্নত দেশের চাইতে। কিন্তু যদি অ্যাবসোলিউট নাম্বারে ভাবেন, হুম, হুম, মানে ধরুন ভারতবর্ষে যতগুলো উন্নত রেডিয়েশন সেন্টার আছে, হুম, সেটাও কিন্তু খুব একটা কম নয়। আমাদের আচ্ছা, দেশের মানুষের জন্য obviously adequate নয়। হুম, কিন্তু সেটাও খুব একটা কম নয়। মানে সমস্ত রাজ্যেই কিন্তু এখন মোটামুটি এই যন্ত্রপাতি টেকনিক গুলো এসে গিয়েছে। ধীরে এসেছে কিন্তু প্রায় এসে গিয়েছে। ২-১ টা স্টেট বাদে বাকি সমস্ত রাজ্যেই কিন্তু এগুলি, আর বড় শহরে তো অবশ্যই। কলকাতা, বম্বে, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এদের তো প্রশ্ন ওঠে না। সেখানে তো আছেই। আচ্ছা। এটা তো গেল হুম, চিকিৎসার আ হুম, হুম, ক্ষেত্রে আমরা রেডিয়েশনটা আমরা জানলাম। আমরা মানে মূলত আপনি ক্যান্সারের হুম, কথা আপনি হুম। বললেন। তো অন্য কোনো রোগের ক্ষেত্রে এক্সাক্টলি। কি হ্যাঁ, এটা এইটাই ইউস হয়? যেটা আমি আপনাকে বললাম যে হুম, ভিয়েনাতে চালু হয়েছিল হুম, হেয়ার এন্ড ইভাস ট্রিট করার হুম, জন্য। হুম, তখন থেকেই অনেক বিনাইন কন্ডিশন হুম, এ এইটা ব্যবহার করা হয়। তার মধ্যে আমি যে কয়েকটা করি সে হুম, কয়েকটা বলছি হুম, এখানে। এক তো অনেক ব্রেইনের বিনাইন টিউমার আমরা ট্রিট করি। যেমন ধরুন সোয়ানামা বলে একটা বিনাইন হুম, টিউমার হয়। ভেস্টিবুলার হুম, নার্ভ, ওই 8th নার্ভে যাতে হুম, ব্যালেন্স-ট্যালেন্স হুম, গুলো গন্ডগোল হয়। সেই টিউমারটা রেডিয়েশন, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি সেটা আমরা করি। মেনিনজিওমা বলে ব্রেইনের বেনিয়াইন টিউমার হয়, সেটার ট্রিটমেন্ট করি। পিটুইটারি অ্যাডিনোমা বলে পিটুইটারি গ্ল্যান্ডের বিনাইন টিউমার হয়, সেটার ট্রিটমেন্ট করি। এগুলো তো টিউমার। হুম, টিউমার ছাড়াও করি। সেটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আচ্ছা। সেটা কি জানেন? এই ট্রাইজেমিনাল নার্ভটা আমাদের মুখে হুম, এইরকম পুরো জায়গাটাকে সাপ্লাই দেয়। হুম, হুম, এরমভাবে হুম, আঙ্গুলের মতো হুম, যেমন হুম, হুম, দেখাচ্ছি হুম, হুম, এমনি করে সাপ্লাই দেয়। এবার ট্রাইজেমিনাল নার্ভটা যেখানে বেরোয় মাথায়, হুম, হুম, সেখানে অনেক সময় কি হয়, কোন একটা ভেসেল, সেটা জন্মগত হতে পারে। সেটা ওই নার্ভটাকে এমনি করে কম্প্রেস আহত আচ্ছা করে। আঘাত মানে দেয়। আঘাত দেয়। হুম, সেটা পালসেশন হচ্ছে, সেটা হুম, এমনি করে একটা হুম, টং করল। হুম। আর সঙ্গে একটা বিদ্যুতের কারেন্টের মতো তীব্র যন্ত্রণা। ওহ মাই গড! হ্যাঁ, এত যন্ত্রণা সেটাকে আমরা, সেইজন্য অসুখটাকে সুইসাইড ডিজিজ বলা হয়। মানে আচ্ছা। লোকে যন্ত্রণা সহ্য করতে পারে না। এত যন্ত্রণা। সালমান খানের ওই অসুখটা ছিল, ট্রিট আচ্ছা। করিয়েছেন উনি। এবার এরকম রোগী আমি অনেকগুলো ট্রিট করেছি এখানে। যেমন ধরুন আমার ১ম রোগী, তিনি ২ বছর ধরে শুধু লিকুইড খাচ্ছিলেন। কেন? মুখ খুলতে পারছেন না, চিবোতে পারছেন না। চিবোলেই ট্রিগার হচ্ছে। হাসতে ও! পারছেন না। ক্রমাগত মুখে একটা এইরকম মানে একটা হুম, করুণ মুখ ভাব। হাসতেই পারছেন না। হাসলেই ট্রিগার হুম, হয়ে যাবে। চিবোলে ট্রিগার হবে, হাসলে ট্রিগার হবে, ঠান্ডা হাওয়া লাগলে ট্রিগার হবে, তীব্র যন্ত্রণা হবে। তো ২ বছর পরে উনার আমি ট্রিটমেন্টটা করলাম। করার পরে উনি যেদিন ট্রিটমেন্ট নিয়ে বেরোলেন, হ্যাঁ, ট্রিটমেন্টের দিন, হ্যাঁ, খুব ডিফিকাল্ট ট্রিটমেন্ট। প্রায় ১-১.৫ ঘন্টা লাগে। এসআরএস, হুম, স্টিরিওট্যাকটিক রেডিও হুম, সার্জারি। তাতে আমরা টার্গেট করে ওই যে এরিয়া থেকে বেরোচ্ছে হুম। ট্রাইজেমিনাল নার্ভটা, তাকে টার্গেট করে হাই ডোজ রেডিয়েশন দিই। ব্যথার পাথওয়েটা বন্ধ হয়ে যায়। সেদিন উনি ২ বছর পর ডাল ভাত দিয়ে লাঞ্চ করলেন। ওহ মাই এবং তার গড! আজকে বোধহয় ৩-৩.৫ বছর হয়ে গেছে। এক গাদা ব্যথার ওষুধ খেতে হতো, কিচ্ছু খেতে হয় না, সম্পূর্ণ সুস্থ। আমাকে খালি ফোন করেন, উনি আগরতলার। বললেন, "ডাক্তারবাবু কিছু তো নেই, আমাকে কি যেতে হবে?" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, না এলেও হবে। আপনি বলে দিয়েছেন কোন সমস্যা নেই।" তেমনি ইউপি থেকে একজন রোগী এসেছিলেন। তারাও
বহু বছর বহু চিকিৎসা করেছেন। এটাতে সুস্থ হয়ে গেছেন। ওখানে ডাক্তারবাবুরাও জিজ্ঞেস করেছেন যে, "এটা কি চিকিৎসা করেছে সুস্থ হয়ে গেছে?" আমি এটা ইনভেন্ট কিছু করিনি। এমন কিছু না। এটা সারা পৃথিবী জুড়ে বহু বছর ধরে চলছে। আসলে মানুষের জানার দরকার আছে এগুলো হ্যাঁ, এবং মানে কিন্তু কিন্তু খুব কম জায়গায় হয়। হুম, হুম। তার কারণ প্রচুর পরিশ্রম হুম, করতে হয় এটাতে। আচ্ছা। মানে এই যে যেহেতু এটা খুব ছোট্ট একটা জায়গা এবং হুম, ব্রেইন স্টেম পাশে থাকে হুম, অল্প কয়েক মিলিমিটার। তার জন্য একটা খুব ভালো যন্ত্র দরকার এবং প্রচুর পরিশ্রম দরকার। কন্টিনিউয়াস বসে বারবার করে প্রায় আমি প্রত্যেক পেশেন্টের প্রায় ৩-৪ সপ্তাহ ধরে আমি বারবার করে রোজ বসে সেটা মডিফাই করে প্ল্যান করে চেষ্টা করি আমরা। করে তারপরে ডোজটা পাই। আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস আছে যেটা আমি কলকাতায় আবার শুরু করেছি। সেটা হলো অস্টিওআর্থারাইটিস। আচ্ছা, আর্থারাইটিস এর চিকিৎসায় হ্যাঁ, মানে রেডিওথেরাপি? যেটাতে ব্যথা বলে এবং সেটাতে সেটা আবার উল্টো। যেমন এইটাতে হ্যাঁ, যেমন মানে হাই ডোজ আমরা জানি যে রেডিয়েশন। কার্টিলেজ ক্ষয়ে যায়, হুম, নষ্ট হুম, হয়ে যায়। হ্যাঁ। রেডিওথেরাপিও তো তাই করে। না, রেডিওথেরাপি তাই করে না। রেডিওথেরাপি উল্টো করে। আচ্ছা। রেডিওথেরাপি কি করে? ইনফ্লামেশন হয়। কেন হয় কার্টিলেজ ক্ষয়ে যায়? ধরুন হাঁটুতে কারো হুম, বাত হুম, হয়েছে। সব জায়গার বাতেই দেওয়া যায়। হুম, হুম। অস্টিওআর্থ্রাইটিস এ দেওয়া যায়। তার থেকে ইনফ্লামেটরি সাবস্টেন্স বেরোয়। আচ্ছা। কতগুলো কেমিক্যালস হুম, বেরোয় যে হুম, কেমিক্যালস গুলো ওই কার্টিলেজ গুলোকে ক্ষয়ে দেয়, জয়েন্ট স্পেসটা নষ্ট করে। হুম, যেগুলোর জন্য ব্যথা হয়, পেইন প্রোডিউসিং সাবস্টেন্স যার জন্য তীব্র যন্ত্রণা হয়, হাঁটতে পারে না। লো ডোজ রেডিয়েশন যেমন ওটাতে বলেছিলাম ভেরি হাই ডোজ হুম, ট্রাইজেনাল হুম, হুম, নিউরোলজি হুম, হুম। এটাতে হলো ভেরি লো ডোজ। আচ্ছা। একদম খুব কম একদম। হুম, ধরুন অনেকগুলো সিটি স্ক্যানের হুম, মতো হুম, সমান হুম। হবে। তো সেই ডোজে রেডিয়েশন দিলে ওই ইনফ্লামেটরি সাবস্টেন্স তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। তা ব্যথার রিলিফ হয়। তার ডিকেটা যে হচ্ছে, তার যে কার্টিলেজ খারাপ হয়ে যাচ্ছে, সেটা স্লো হয়ে যায়। ধরুন আচ্ছা। আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট হয়তো লাগতই, হুম। সেটা কিন্তু স্লো হয়ে যাবে। হয়তো ২ বছর পর লাগতো, সেটা স্লো হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রেই আমি সেটা হয়তো ৫ বছর পরে আপনার সেটা হয়তো করলে ৫ চলবে। বছর পর করলে হবে এবং এটা রিপিটও করা হুম, যায়। হুম, এবং এইটা আমি ১ম এখানে আমি কলকাতা শহরে শুরু করি আবার করা। হুম, হুম, অনেক বছর আগে হয়তো কেউ করেছিলেন। সেটাতে আমারই ক্যান্সার রোগী দেখি হুম, হাঁটতেই পারছেন না। হুম, আমি বললাম, "আপনি সুস্থ হয়ে গেছেন?" কিন্তু বলল, "বাবা হার্টের কথায় আমি হাঁটতে পারছি না। হুম, হুইল চেয়ারে করে।" হুম, সুস্থ হয়ে যদি উনি উপভোগ না করতে পারেন, তাহলে সত্যিই তাহলে তো। মুশকিল। তখন হুম, আমি এই ট্রিটমেন্টটা উনাকে অফার করি এবং উনি আমাকে খুবই বিশ্বাস করেন, ভরসা করেন। হুম, বলেন, "বাবা তুমি যা বলবে আমি তাই করব।" হুম। তো খুব বয়স্ক মহিলা। তো উনার আমি ট্রিটমেন্টটা দিই এবং উনার আরাম হয়। একটা পায়ে দিয়ে আরাম হয়। তারপর উনি আবার ২য় পাটা করাতে আসেন আমার কাছে। ২-৩ মানে টাইম লাগে ২-৩ মাস লাগে। ৪-৫ মাস পরে উনি আবার অন্য পাটা করাতে আসেন। তো এমনি আমি ২ টো নিই করেছি বহু রোগীর। বাইলেটারাল নি একদম হুইলচেয়ার বাউন্ড। হুম। অনেকের তো অপারেশনও করা যায় না। টোটাল নি রিপ্লেসমেন্ট তো অত হুম, সোজা ব্যাপার না, নয়। না, সেটা না। একটা বড় এবং অপারেশন। সবার ক্ষেত্রে সম্ভব সম্ভবও নয়। অনেক ধরনের কোমরবিডিটিস থাকে, অনেক অন্য অসুখ থাকে যেখানে করা যায় না। তো সেক্ষেত্রে আমরা এইটা খুব কার্যকরী চিকিৎসা। আমি এখন অনেক পেশেন্টের এখানে করলাম এবং আমার দেখাদেখি বলাটা ভুল হবে। হুম, হয়তো অন্য জায়গায়ও হতো। হুম। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চালু হয়েছে। আমাকে আচ্ছা। গুজরাট থেকে ফোন করে, হুম, তারপরে দিল্লি থেকে ফোন করে, মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে অনেকেই আমার কলিগরা ফোন করেছেন এবং তারা আমার কাছ থেকে শুনে তারাও শুরু করেছেন ট্রিটমেন্ট করা এটা। আ তো এইটাও খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। যে ক্যান্সার ছাড়া এই জিনিসগুলো কিন্তু আরেকটা করি আমি সেটা হলো কিলয়েড। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবে যেটা সেটা কেটে গেলে যেটা কেটে ফুলে গেলে যে যায়। একটা হুম, মাংসপিণ্ড মতো হুম, হয়ে হুম, যায়। অনেকেরই হুম, কসমেটিক অসুবিধা হয়। বুকে হয়, হুম, হুম, কানে ফুটো করতে গেলে হয়। ভিজিবল জায়গায় হুম, হয়। অনেক সময় সেগুলো থেকে পুঁজ বেরোয়। তবে সেটা করতে গেলে সেটাতে আমি ইলেকট্রন বিম থেরাপি দিই। সেটা কি করে যে এদের চামড়াটা এমনি হয় যে কোনো আঘাত লাগলেই হুম, স্কার টিস্যু খুব বেশি হুম, পরিমাণে হুম, হুম, তৈরি হয় এবং মাংসপিণ্ড হয়ে হুম, যায়। সেক্ষেত্রে যদি অপারেশন করে সেটা বাদ দিয়ে সঙ্গে ইলেকট্রন বিম দিতে পারি হুম, ২৪ ঘন্টার মধ্যে। হুম। তাহলে স্কার টিস্যু তৈরি হওয়ার জন্য যে কেমিক্যাল গুলো বেরোয়, যে পদার্থগুলো বেরোয় সেগুলি বন্ধ হয়ে যায় বেরোনো। ফলে যে কিলোয়েডটা তৈরি ওটা হওয়ার আর যে তৈরি হয় না। চান্স ছিল ওটা আর সেটা আর হয় না। হবে না। এইরকম আমি অনেক পেশেন্ট এখানে হুম, ট্রিট করেছি। অনেক ৫০ এর উপরে তো হবেই। আ এবং তারা কিন্তু সবারই 100% সাকসেস এখনো অব্দি। কারো ফেরত আসেনি কিলয়েড। আচ্ছা। তো তার জন্য আমার কসমেটিক সার্জন আছেন ডক্টর অতীশ বাসু। উনার সাথে মিলিয়ে আমি করি। আচ্ছা। খুব কোঅর্ডিনেটেড হুম, করতে হয়। কুটি থেকে হুম, ডাইরেক্টলি নিয়ে এসে প্ল্যান করে আমাকেই দাঁড়িয়ে থেকে প্ল্যান করে ট্রিটমেন্ট দিতে হয়। সেটা আমরা ইলেকট্রন বিম দিই। সুপারফিশিয়াল খালি চামড়াটুকু ট্রিট হয় তাতে। খুব ভালো রেজাল্ট। তো এইগুলো ২-১ টা বিনাইন টিউমার যেটা আমি এখানে করছি এবং রোগী উপকৃত হচ্ছেন।
বাহ! তো আচ্ছা, শেষ করে দিই। তো ঘটনা হচ্ছে যে এতদিন আমরা শুধু জানতাম যে ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপিটা হুম। ইউজ হয় এবং আজকে আমরা জানলাম যে থেরাপির কত মানে ব্যাপকভাবে ইউজ ব্যাপকভাবে ইউজ ব্যবহৃত হচ্ছে। হয়। রাইট। এবং শুধু মানে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো শুধু হুম। যে বোম আর এনার্জি তৈরিতেই কাজে না। লাগছে না। মানে হুম। চিকিৎসা ক্ষেত্রেও মানে একটা রাইট। বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তো যাই হোক, এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, বলব যে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো শুনলে পরে আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ইন্টারেস্টিং এপিসোডে। ধন্যবাদ।